রাতে নিউ ইয়র্কে ডক্টর ইউনুস বাইডেন বৈঠক। নির্বাচন হতে পারে 18 মাসের মধ্যে, রয়টার্সকে বললেন সেনাপ্রধান। নানা অজুহাতে বাড়ছে চালের দাম, বাজার মনিটরিং দাবি। এবং চট্টগ্রামে শাহাদাত হত্যার ভিডিও হাতে, তবু ধরা পড়ছে না ঘাতকরা। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বাংলাদেশ সময় রাত 9টায় নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশ আজ আয়োজন করেছে জাতিসংঘের সদস্য পদ পাবার 50 বছর পূর্তির সংবর্ধনাও। এছাড়াও বাংলাদেশের বন্ধুদের নিয়ে থাকছে বিশেষ ইভেন্ট। সব মিলে নিউ ইয়র্কে আজকের এই দিনটি হতে যাচ্ছে বাংলাদেশময়। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক বিরল সম্মান দেখালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যে সম্মানে সম্মানিত হল বাংলাদেশ, বাংলাদেশের লাল সবুজ পতাকা, বাংলাদেশের মানুষও। সাধারণত জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যেদিন মার্কিন প্রেসিডেন্ট ভাষণ দেন, সেদিন তিনি বিশ্ব নেতাদের সম্মানে একটি সংবর্ধনার আয়োজন করে থাকেন। কিন্তু সাধারণ পরিষদ অধিবেশন চলার সময়ে কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের ঘটনা বিরল। সেই বিরল ঘটনাটি ঘটছে জাতিসংঘ সদর দপ্তরে। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকাল 11টায় একান্ত বৈঠক করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই বৈঠকটি আয়োজন করা হয়েছে 1+1 ফরম্যাটে, অর্থাৎ শুধু দুইজনের একান্ত বৈঠক হবে এটি। জাতিসংঘ সম্মেলনের সময় এভাবে মার্কিন প্রেসিডেন্টের দেখা গত 3 দশকে পান নাই বাংলাদেশের কোনো সরকার প্রধান। এর আগে 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ঢাকা সফর ছিল ঢাকা ওয়াশিংটন যোগাযোগের সফলতম নজির। কিন্তু সম্প্রতি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত সরকারের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য এই বৈঠক হয়ে থাকবে এক অনন্য নজির। ডক্টর ইউনুস জো বাইডেনের একান্ত বৈঠকের পর বাংলাদেশের আয়োজনে সাইডলাইনে থাকছে বিশেষ উচ্চ পর্যায়ের ইভেন্ট ফ্রেন্ডস অব বাংলাদেশ। এর পরপরই সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে যোগ দিচ্ছেন জাতিসংঘের শীর্ষ কর্তারা সহ বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। যাই ঘটুক না কেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় সেনাপ্রধানের কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে এক সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি দেন তিনি। আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি। ওয়াকারুজ্জামান বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত, তবে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। এ সময় তিনি জানান, সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। সেনাবাহিনী এই সরকারের দেশ স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করছে উল্লেখ করে রয়টার্সকে সেনাপ্রধান বলেছেন, সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করলে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আউশ মৌসুমের শেষে এসে দেশের অনেক জেলাতেই চালের দাম বেড়েছে। সরবরাহ কম, বন্যা, এমনই নানা অজুহাত বিক্রেতাদের। তবে কোনো কোনো জেলায় অপরিবর্তিত রয়েছে চালের দাম। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম। বিস্তীর্ণ হাওর অঞ্চল সহ আশেপাশের কয়েক জেলা থেকে ধান আসে মেঘনাপাড়ের এ মোকামে। এখান থেকেই হাজার হাজার মন ধান কেনেন রাইস মিল মালিকরা। তাদের চাল যায় সারা দেশেই। তবে আউশের ভরা মৌসুমে যেখানে প্রতিদিন ৮০-৯০ হাজার মন ধান আসতো, এখন সেখানে আসছে মাত্র ১৫-২০ হাজার মন ধান। সে প্রভাব পড়েছে জেলার চালের বাজারে।
মোটা চাল কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা, বিক্রি হচ্ছে ৬০ টাকার উপরে। আর চিকন চাল কেজিতে ৬-৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। আগের যে চালের দাম ছিল 15 দিন আগে 200 টাকা বাড়ছে, আবার বাড়ছে। এখন আমরা গরিবরা কিভাবে বাঁচবো? ধানের দাম বৃদ্ধি, সরবরাহের ঘাটতি সহ নানা অজুহাতে পাবনায় বেড়েছে সব ধরনের চালের দাম। গত 3 দিনে প্রকারভেদে 50 কেজি চালের বস্তা প্রতি দাম বেড়েছে 60 থেকে 300 টাকা পর্যন্ত। পাইকারি বিক্রেতারা এজন্য চালকল মালিকদেরই দুষছেন। ওনারা একরকম জিম্মির জন্যই এই অবস্থা, মিলাররা যা বলবে তাই হবে। তবে উত্তরবঙ্গের জেলা নাটোরে চালের দামে কোনো পরিবর্তন হয়নি। খুচরা বাজারে BR 28, 29-এর মতো মোটা চাল 56 টাকা এবং মিনিকেট 62 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চালের দাম ধরেন বাড়তি আছে 4 টাকা 5 টাকা, কমতে গেলে ধরেন এত টাকা কমে না, 8 আনা 2 টাকা কমে। চালের দাম বাড়েনি বগুড়াতেও। স্থিতিশীলতা ধরে রাখতে প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি দোকান মালিকদের। ব্যবসায়ী এবং খুচরা দোকানদার যারা সবাইকে নিয়ে যদি একটা এরকমভাবে মনিটরিং করা হয়, আমার মনে হয় বাজারটা স্থিতিশীল থাকবে। বন্যা বিধ্বস্ত নোয়াখালীতে সব ধরনের চালের দাম উত্তরবঙ্গের চাইতে কেজিতে 3 থেকে 5 টাকা বেশি। জেলায় মিল মালিক ও চাল সিন্ডিকেটের দৌরাত্ম্য এখনও রয়েছে, অভিযোগ সাধারণের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, দেশের খবর দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই প্রকাশ পেয়েছে চট্টগ্রামে চোর সন্দেহে শাহাদাত হোসেনকে নৃশংসভাবে পিটিয়ে মারার খবর। গান গাইতে গাইতে তাকে পিটিয়ে হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। শাহাদাতকে হত্যার পর পেরিয়ে গেছে 40 দিন, পাওয়া গেছে ভিডিও চিত্র। এখনও খুনিদের শনাক্ত করতে বা ধরতে পারেনি পুলিশ। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় মনির ইসলাম পারভেজের তথ্যে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শাহাদাত হোসেন হত্যা শিকার হন আগস্টের 14 তারিখে চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট এলাকায় ফ্লাইওভারের খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক বর্বরতায় তাকে পেটায় একদল যুবক। তারা মধু হই হই, বিষ হাওয়াইলা গান গাইতে গাইতে শাহাদাতকে পিটিয়ে হত্যা করে। পরদিন বদলা শাহের মাজার এলাকা থেকে তার মরদেহ পাওয়া যায়। হত্যাকাণ্ডের 1 মাসেরও বেশি সময় পর শনিবার ভিডিওটি ভাইরাল হয়। হতভাগ্য যুবক শাহাদাত হোসেনের পৈতৃক বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি। চট্টগ্রামে ভ্যান গাড়ি চালাতেন। স্ত্রী ও মাকে নিয়ে থাকতেন নগরীর BRTC এলাকার বয়লার কলোনিতে। স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ দেখা আর হলো না শাহাদাতের। মা তুমি কষ্ট করো না, আর আমি বেশি দিন তোমার কষ্ট করতে দিতে না, তোমার আমি সুখে রাখবো মা। বর্বরচিত উল্লাসে কেন এমন নৃশংস হত্যাকাণ্ড? জানা গেছে পাওনা টাকা দেওয়ার কথা বলে শাহাদাতের এক বন্ধু তাকে ডেকে নেয়। তারপর আর সন্ধান পাওয়া যাচ্ছিল না। এই তথ্য ধরেই তদন্তে নেমেছে পুলিশ। কারা এর সাথে জড়িত, কিভাবে এই ঘটনাটা ঘটানো হলো, তদন্তের জন্য আমাদের যত ইস্যু রয়েছে সবগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি, যাতে কোনো অপরাধী এর সাথে জড়িত পার না পারতে পারে। শাহাদাতকে হত্যার ভিডিওতে চেনা গেলেও ভয়ে ঘাতকদের নামও উচ্চারণ করছে না তার পরিবার। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত জুনায়েদ ইসলাম রাতুলের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 10টার দিকে শহরের নামাজগড় আঞ্জুমান-ই গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকাল 9টায় সরকারি মুস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসা মাঠে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জেলা BNP ও জামায়াতের নেতারা সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। গত 5 আগস্ট বগুড়া শহরের বড়গোলা এলাকায় ছাত্র জনতার সাথে বিক্ষোভে অংশ নেয় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাতুল। বিকেল 4:30টার দিকে পুলিশের গুলিতে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয় সে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গত সোমবার ভোরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যায় রাতুল। কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন
নিহত হয়েছেন। ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযানকালে মঙ্গলবার ভোর রাত 3:30টায় এ ঘটনা ঘটে। মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় 7 থেকে 8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযানে ডাকাত দলের দুর্ধর্ষ সদস্য জিয়াবুল ও বেলাল সহ 6 জনকে আটক করা হয়েছে। এ সময় একটি দেশীয় বন্দুক, 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। আশুলিয়ার শ্রমিক অসন্তোষ নিয়ে ঠিক এই মুহূর্তে কথা বলছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাঁর বক্তব্যে। যেই নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি, তাকে সমুন্নত রাখা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানা কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং শ্রমিকদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মস্থলে ফিরে যাবেন। আলটিমেটলি যদি শিল্প না বাঁচে তাহলে শ্রমিকও বাঁচবে না, এই সরকারেরও প্রয়োজন হবে না এবং মালিকও বাঁচবে না। তাই আমাদেরকে শিল্পকে বাঁচাতে হবে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে আমাদের হাতে থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং মালিক পক্ষের প্রতি আমার আহ্বান থাকবে যে শ্রমিকের যেই বেতন, যে জায়গায় বকেয়া বেতন আছে খুব দ্রুত পরিশোধ করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন এবং আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, তাহলে সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সরকার যেহেতু সবগুলো দাবির বিষয়ে আলোচনা হয়েছে এবং একটা সমাধানে আমরা পৌঁছাতে পেরেছি, সরকার এখন কোনো প্রকার বিশৃঙ্খলা আর কোনোভাবেই বরদাস্ত করবে না এবং সেটার ব্যাপারে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে ব্রিফিং করছিলেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। আমরা সরাসরি তাঁর ব্রিফিংয়ে ছিলাম। অনুপ্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। তার নাম উপল কুমার দাস। সকালে উপজেলার চান্দেরহাট সীমান্ত থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম। তিনি জানান, কোনো ধরনের আলোচনা ছাড়াই 2 জন বিএসএফ সদস্য আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। স্থানীয় মানুষ তাদের মধ্যে একজনকে আটক করে বিজিবি সদস্যের কাছে হস্তান্তর করে। এ সময় অপরজন পালিয়ে যায়। বিএসএফ কর্মকর্তাদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।